বেশি সময় সাংবাদিকতা কাটাইতেছি এখানে আমরা যারা তাদের মধ্যে। আমি 52 বছর ধরে এই পেশায় আছি, এই শহরেই আছি। 52 বছরে আমার যা অভিজ্ঞতা এবং গত 2 বছরের যা অভিজ্ঞতা, তাতে আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছি। এই রাজ্যের সাংবাদিকরা যারাই সাংবাদিকতা করতে এসছে, তারা একটা দায়বদ্ধতা থেকে এসছে। সাংবাদিকতা করে ভাত খাবো বা রোজগার করব, এই চিন্তা করে এই রাজ্যে কেউ সাংবাদিকতা করতে আসে। বিশেষ করে যারা পত্রিকা করেছেন বা যারা চ্যানেল চালু করেছেন, এই চিন্তা থেকে আসছেন। এখানে পারমিতা আছেন, ভূপেন্দা, আমি বা যারা তৎকালীন সময় আমরা জিতেন পাল, কমলারঞ্জন তলাপাত্র, প্রবীণ যারা আছেন, প্রত্যেকেই কিন্তু আমরা এইটা করে খাবো এই চিন্তা করে আসি। আমি নিজে টিউশনি করতাম, ভূপেন্দা নিজে টিউশনি না করলেও ভূপেন্দা একটা গোষ্ঠী ছিল যারা নানাভাবে সাহায্য করছেন পত্রিকা। আমাদের চেষ্টা ছিল মানুষের পাশে থাকা এবং মানুষকে তার যে অধিকার সেই সম্পর্কে সচেতন করা। এইগুলি থেকে আমরা কাগজ করতে এসেছি। আমরা এই রাজ্যে সমস্ত শাসক দলেরই চেহারা দেখেছি। বিশেষ করে আমি 10 জন মুখ্যমন্ত্রীকেই পেয়েছি। আমার সৌভাগ্য এটা 10 জনকে কাছে। আমাদের যে বর্তমান চিফ মিনিস্টার, উনি এই প্রেস ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে, শহীদ স্তম্ভের অনুষ্ঠানে অত্যন্ত জোরের সাথে বলেছেন এই রাজ্যের সাংবাদিক এবং সরকারের মধ্যে কোনো দেওয়াল থাকবে না, কোনো রকম স্বাধীনতা কার্টেল করা হবে। সাংবাদিকদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, মাছে যেমন জলে যেমন মাছ থাকে এরকমই একটা আদর্শ সংবাদ সম্ভব পালিত হচ্ছে। প্রথম দিকে ধরে নিয়েছি এটা হয়তো অনভিজ্ঞতা ফসল। প্রথম মুখ্যমন্ত্রী হয়েছে, গণতান্ত্রিক ধ্যান ধারণা ভাবনা সংবিধানের 19, 20, 21, 22 সংবিধানের ওনার জানা নাও থাকতে পারে। সংবাদপত্র এই রাজ্যের সংবাদপত্র ঐতিহ্য সম্পর্কে ওনার জানা নাও থাকতে পারে। এই জন্য হয়তো এরকম করে থাকবে এবং আস্তে আস্তে কাটে। যতবারই যখন এলাকায় এসছে আমি চেষ্টা করেছি এইসব বোঝাতে যে এইভাবে না, এইভাবে চলে না, এইভাবে চলেছে। কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা শাসক দলের যা ভূমিকা হয় আর দিয়েছে সেই জায়গায় গিয়ে দাঁড়াতেছে। প্রথমে আমরা একটা স্ট্যান্ডার্ড অর্ডার পেলাম, স্ট্যান্ডিং অর্ডার পেলাম। প্রেস ক্লাবে আমরা মিটিং করেছিলাম, কে করবো আমাদেরকে
পাঠালো অর্ডার। সেই অর্ডারটা বলা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সেক্রেটারি ডিজি ছাড়া আর কেউ প্রেসের কাছে মুখ খুলতে পারবে না। আমার তো প্রথম বিশ্বাসই হয়নি এই চাকরিটা করবে, এইরকম হতেই পারে। প্রণব, এই আমি প্রণব সেবক, তারপরে আমাদের চেয়ারম্যান, আমরা চারজনই ছিলাম একটা অনুষ্ঠানে। এখান থেকে আমি চিফ মিনিস্টার ফোন করে গেলাম, যাওয়ার পর বললাম যে এই অর্ডারটা এর আগে একবার চেষ্টা করেছিলেন মানিকবাবুকে যখন বুঝিয়ে বলছি যে এটা দিলে মিডিয়ার পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে, মিডিয়ার খবরই পাবেন, তো মানিকবাবু এটা চাপাতে রেখেছিলেন। সেই অর্ডারটা আপনি আবার চাঙ্গা করবেন। আজকে একটা কোনো থানা এলাকায় একটা লোক মারা গেছে, সেই মৃত্যু কর্মসূচি হবে পুলিশের ডিজির কাছে। একজন মহসলের সাংবাদিক, তার পক্ষে ডিজিকে ধরা সম্ভব ছিল। তাকে প্রথম কাজটা করতে হবে তার কাছে, এসপি গার্জিয়ার কাছে, ওসির কাছে। তো উনি শোনার জন্য বললেন তো এটা তো করা যাবে না, আচ্ছা হবার আমি কিছু চেঞ্জ করে দিচ্ছি, এসপি লেভেল অব্দি করে দিচ্ছি লাইন অর্ডার। আর অন্যান্য ক্ষেত্রে ডাইরেক্টর, সেক্রেটারি না ডাইরেক্টর দিচ্ছি। তা আমি নিজে রাজি হইনি, কিন্তু উপায় নেই দিকে দেখে আমরা চলে এসেছি। প্র্যাকটিক্যালি এটা চেঞ্জ হয়নি, এই চেঞ্জিং অর্ডার স্টিল স্ট্যান্ড করছে। কোনো সাংবাদিক বলতে পারবেন না এই অর্ডারের পরে কারো কাছ থেকে একটা পাইছেন, ফুটেজ পাইছেন, তার একটা ইন্টারভিউ পাইছেন। এই যে কোভিড নিয়ে এত কিছু চলছে সরকারি তরফে, কেউ ইভেন্ট সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি যার দায়িত্ব, উনিও বলছেন কে বলবেন, একজন বলবেন, সেটা চিফ মিনিস্টার। রাত্রে 12টা অব্দি অনেক দিনে আমরা বসে থাকি কোভিডের খবর নেওয়া। এই কাজটা চিফ মিনিস্টার না, এই কাজটা চিফ সেক্রেটারিও না, কাজটা দেবেন হেলথ ডাইরেক্টর, প্রেসকে জানাবেন কি হচ্ছে। পুলিশে একই অবস্থা, পুলিশে এসপিকে বললে বলে না স্যার আমাদের নির্দেশ। ডিজি অব্দি পৌঁছা অনেক সাংবাদিকের পক্ষেই সম্ভব না। প্রতিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনার করাপশন নিউজ করবেন, ডাইরেক্টরের কাছে যদি কিছু জানতে চান সে বলবো যে আমি তো বলতে পারছি না। সেক্রেটারিকে ফোন করলে বলবে যে ঠিক আছে আমি খবর নেব, কালকে ফোন করবেন। যদি বলি যে কালকের জন্য তো অপেক্ষা করা যাবে না, না হলে নিউজের যে সাংবাদিকদের যে সোর্সগুলি ছিল, নিউজের যে সোর্সের মাথা কেটে দিয়েছে। শুরু থেকে চেষ্টা হচ্ছে সাংবাদিকদের কীভাবে সরকারমুখী করে রাখা যায়। শেষ চেষ্টা প্রাথমিকভাবে যেটা হয়েছিল, প্রথম চেষ্টা হয় দেখছি সম্পাদক আমি তাকে বলেছিলাম স্বামীকে, তার কাগজে বিজ্ঞাপন কেটে দিই। এর কয়েকদিন আগে চেষ্টা হয় উইকলি পত্রিকা তো কেউ পড়ে নেই, কেন উইকলি পত্রিকা এত টাকা বিজ্ঞাপন দেয়, উইকলি পত্রিকা বিজ্ঞাপন। আমি তাকে বোঝালাম যে হয় না, উইকলি পত্রিকাতে দুই লোক আছে, দুজন লোকও থাকে, দুজন লোকের চাকরি আমরা দিতে পারবো না, সরকার চাকরি করা বা বিকল্প খরচ এটা করা ঠিক হবে না, এটা করা যাবে আমরা মনে করি। তখন অব্দি আলাদা আলোচনার মধ্যে চলছিল, সেটা আর করতে পারে। এই হলো ব্যাংক স্টেটমেন্ট, এই হলো রিজার্ভ, এছাড়া আমাদের পুলিশ এইগুলি নিয়ে গেছে।
প্রথম দিন এটা হয়েছে। পরদিন প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি, হেডলাইন ত্রিপুরার মালিক, উনি গেলেন অফিসে, যে রন্তিকা আছে ঘটনাটার সঙ্গে উনি ফায়ার হলে গেলেন। ফায়ার হয়ে তার টিভি চ্যানেলে এটাকে প্রচার করলেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে, পাশাপাশি অন্য চ্যানেলগুলিতে করতে। এটা ইন্টেনশনালি নাকি আমার প্রতি তাদের ভালোবাসা শ্রদ্ধার কারণে আমি বুঝতে পারিনি, কিন্তু স্বাভাবিক যে একটা প্যানিক সৃষ্টি হলো, যে সন্ধান অভিযোগ পুলিশ যা। আমি বিষয়টা খুব নাড়াচাড়া পাকা করে সারা রাজ্যের থেকে আমার কাছে ফোন টোন আসে, যারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। আমি চিফ মিনিস্টারকে বললাম যে এটা কী করে হলো, আমি তো বুঝতে পারিনি, পুলিশ কেন এলো, তো বিজ্ঞাপন ছাপা হয়েছে এই জন্য। বলে আমি খবর নিচ্ছি, আমি ডিসিকে ডাকিয়েছি, ম্যানেজিককে ডাকিয়েছি, আমি খবর নিচ্ছি। আমি চিফ মিনিস্টার জানে না এটা কাগজের অফিসে পুলিশ চলে এলো, এটা বিজ্ঞাপন ছাপার ব্যাপার নেই, কোনো আমি যাই না। পরে আমার মনে হয়েছে এটা আর কিছু না, আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, পুলিশি একটা চাপ সৃষ্টি করার জন্য। কেন আমি একটু লেখালেখি করছিলাম, আমার যে কাজগুলি সরকারের পছন্দ হচ্ছিল না এগুলো এগুলো করছিলাম। এতে চিফ মিনিস্টার আমার উপর তো থাকতেই পারেন। আমি যেগুলি করেছি সরকারের দুর্নীতির বিষয়ে, এই কাজটা করেছি সরকারের জন্য, ভালোর জন্য, যাতে সরকার এগুলি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। কিন্তু উল্টা বদলি দাম হয়ে গেল। এরকম বহু ঘটনা ঘটেছে, আমাকে ঠান্ডা করে দেওয়ার ব্যাপারে দু চারটা আমি এখানে উল্লেখ করছি না, পুরো বিষয়টা এই জায়গায় করছি কী করে জানা যাবে না। এটা এনআরসি নিয়ে চিফ মিনিস্টার খুব বড় কথা বলছেন। চিফ মিনিস্টার আর একজন রাম মাধব রবীন্দ্রভবনের একটি অনুষ্ঠান, আমার আর ভালো লাগছিল না এগুলো, কেন ওরা তো দেখেনি ত্রিপুরা হচ্ছে দাঙ্গাটা, ওরা দেখেনি। 80 দাঙ্গাটা আমিই দেখেছি, আর 80 দাঙ্গা সবাই পালিয়ে গিয়েছিল, আমাকে এই শহরে থেকে বউ গুছিয়ে কাজ করতে হয়েছিল। তো ওই ছিলেন দিদি, ওনার সাহায্যে লাশ আগরতলা শহরের ঠেলাগাড়িদের লাশ ঘুরত। আমি বললাম ত্রিপুরা যে এনআরসি হতে যাবো, চেষ্টা করে যাই। আমরা দুঃখিত হই, info.com-এর বিজ্ঞাপন বন্ধ করলে আমরা দুঃখিত হই, কিন্তু মুশকিল হচ্ছে আজকের ফরিয়াদ প্রাইম ফোকাস যখন বন্ধ হয়ে যায় কেউ দুঃখিত হয় না। নালিশ দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো সুরাহা পাওয়া যায় না। আজকের ফরিয়াদের বিজ্ঞাপন যখন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়, এটা মানিকবাবুর বিরুদ্ধে টিকে বা বিপ্লব বাবুর বিরুদ্ধে, কারোর কিছু যায় আসে না, আমি চাইও না সেটা। আমি শুধু দুটো কথা বলবো। একটা হচ্ছে যে কোনো আন্দোলন কমিটি বা কোনো কিছু ফর্ম করতে গেলে একটা কমন স্বার্থর জায়গা রাখতে লাগে। সেটা আমাদের যার যার ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত স্বার্থের মধ্যে থাকতে হবে, সেটা একটা। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে কোনো একটা এই ধরনের সিচুয়েশনে আমার মনে হয় আমাদের একজনের আরেকজনের হাত ধরে রাখাটা খুব জরুরি। এটা 2। 3টে হচ্ছে আমাদের অতি অবশ্যই একজন ভালো লিগ্যাল অ্যাডভাইজারের পরামর্শ নিতে হবে, কারণ আজকে দুজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, কালকে আরও 4 জন হবেন। তারপর হয়তো দেখা যাবে মফস্বল থেকে কেউ সংবাদ করছেন না, কারণ ওদেরই স্পট করা সব থেকে সুবিধে, যে কে নিউজ পাঠাচ্ছে, কোন অঞ্চল থেকে নিউজ পাঠাচ্ছে। তাহলে পত্রিকা কী করে চলবে, কিংবা অন্যান্য বৈদ্যুতিক মাধ্যমগুলি কী করে চলবে, সেটাও একটা বড় প্রশ্ন। আমি একমত যে হ্যাঁ, আমরা মাননীয় চিফ মিনিস্টারকে উনি যে অবস্থান থেকে কথাটা বলেছেন, তিনি বিভিন্ন আমাদের যেগুলো অর্গানাইজেশনসগুলো আছে যারা
সংবাদ মাধ্যম গণমাধ্যমের স্বার্থ দেখে থাকেন, ওদেরকে জাস্ট নোটিফাই করে রেখে দেওয়া, যার যার পত্রিকার একটি একটি কপি করে যারা বৈদ্যুতিন মাধ্যমে আছেন ওনারা ক্লিপিংসগুলো পাঠিয়ে দেবেন। যেহেতু কালকে আমি দেখেছি যে এটা একটি সর্বভারতীয় কোট আনকোট, আমার এই শব্দটা সম্পর্কে একটু অ্যালার্জি আছে, তবু আমি বলি যে সর্বভারতীয় একটা প্রচার বৈদ্যুতিন মাধ্যমে সংবাদটি প্রচারিত হয়েছে। তো আমার মনে হয় আজকেরও সেটার একটা ফলো আপ হবে, হয়তো বিভিন্ন আমাদের মধ্যে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে, হয়তো ফোনে ইন্টারভিউ নেওয়া হবে বা বক্তব্য নেওয়া হবে। তো আমাদের কথাগুলো যেন এক থাকে, আর আগামী দিনে আমরা যেন সবাই আজকে যেমন এই সিচুয়েশনে আমরা রয়েছি, আগামী দিনেও যেন আমরা একই থাকি। আমাদের স্বার্থের অনেক ডিফারেন্স থাকতে পারে, ওপিনিয়নের ডিফারেন্স থাকতে পারে, পলিসিগত ডিফারেন্স থাকতে পারে, বাট দ্য এন্ড অফ দ্য ডে আমরাও কিন্তু জনগণের রিপ্রেজেন্টেটিভ, সেটা যেন আমরা মাথায় রেখে কাজ করি। এতটুকুই, আর ভয় পাওয়ার মতো এমন কিছু হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এত উদ্বিগ্ন, এত উৎকণ্ঠা এরকম কিছু হয়নি। আমাদের অনেক সাংবাদিক মার খেয়েছে এবং মার খেয়ে ওরা হিরো হয়ে গেছে আমাদের চোখে। উদ্বেগের বিষয়টা আমাদের কিছু না, আমাদের কিছু করতে পারবে না, চিফ মিনিস্টার কিছু করতে পারবে না, আমরা এমন কোনো কাজ করি না। এইগুলি করে কি হচ্ছে, আমাদের যারা ওয়ার্কার আছে, যারা সাব ডিভিশনে যারা কাজ করে, তাদের এমনিতেই একবার মণ্ডল শাসন করে, এরপরে মুখ্যমন্ত্রী হুমকিটা তাদেরকে আরও বেশি প্রভাবিত করবে এবং সেটা শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ চাই। আমার মনে হয় আমাদের সিনিয়র জার্নালিস্টরা ডিসকারেজ দিচ্ছে। আর আমরা যদি ওই জায়গাটাতে এক পাট্টা থাকি এবং এক পা যদি মানে না আমরা ব্যাকফুটে খেলবো না, ওই অ্যাটিটিউডটা যদি আমরা রাখি এবং ওদের সাথে যদি কন্টিনিউয়াসলি আমরা ফোনে যোগাযোগ রাখি, ওরা একটু মাত্র হুমকির আভাস পেলে, যেটা ভুবনবাবু করে থাকতেন, তুলে নিয়ে চলে আসতেন, হবে সেফ হাউসে রেখে দিতেন, সেগুলো আমরা করতেই পারি। এটা না করবার মতো অসম্ভব সাংঘাতিক কোনো ব্যাপার নয়। এগুলি আমরা করবো, এগুলি করি সবসময় করি। এটা Assembly of Journalists, a forum for protection of journalists and media workers. আজকে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা এখানে বসে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি প্রোটেকশন অফ জার্নালিস্ট ফোরামকে আবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সাথে মিশিয়ে দিয়ে আমরা এখন থেকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট নামে পরিচিত হব। সেটার কাজ হলো a forum for the protection of journalists and media workers. এটার কাজ আজকে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে, বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে। সেই সিদ্ধান্তগুলো জয়ন্ত বলো দেখে। সাবরুমে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, তো আমরা এটা মনে করি যে সংবাদ মাধ্যমের উপরে একটা আঘাত। তো আমরা এটা সবাই মানে এটাকে সমর্থন করি, হ্যাঁ, এবং এই ফোরামে এটা এটাকে নিন্দা করা হয়েছে এবং বলা হয়েছে যে আজকে আমরা এই ব্যাপারে একটা প্রেস রিলিজ তৈরি করব, হ্যাঁ, এবং সেটা আমরা মিডিয়ার কাছে দেব। এবং তারপর আমরা দেখছি যে সারা রাজ্যে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এই কথা বলার 24 ঘন্টার মধ্যে 2জন সাংবাদিক আক্রান্ত হয়েছে। তো আমরা এই ব্যাপারে মানে আমরা গভীরভাবে মর্মাহত এবং চিন্তিত, হ্যাঁ। তো আমরা চাইছি যে সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ হোক এবং সাংবাদিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে আজকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, যেটা আসলে আমাদের অনেক পুরনো একটা সংগঠন, এবং সেটার সঙ্গে একটা টেগ লাইন যুক্ত করা হয়েছে, হ্যাঁ, অ্যান অর্গানাইজেশন বা এ ফোরাম ফর প্রোটেকশন অফ জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া ওয়ার্কার্স। তো আমরা এই সংগঠন থেকে আমরা এর মধ্যে একটা মেমোরেন্ডাম আমরা তৈরি করছি যে সার্বিকভাবে এ রাজ্যের সাংবাদিকদের কীরকম অবস্থা,
হ্যাঁ, এবং আমরা কি প্রতিকার চাই, হ্যাঁ, এবং এর সঙ্গে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাও আমাদের কাছে উদ্বেগের বিষয়। তো সেটা নিয়ে আমরা গভর্নরের কাছে একটা এই 5 দিনের মধ্যে মেমোরেন্ডাম আমরা জমা দেব। রাজ্যের সকল অংশের সাংবাদিকদের নিয়ে কি ফোরাম? হ্যাঁ, এটা রাজ্যের সকল অংশের সাংবাদিকদেরকে নিয়েই এই ফোরাম, এবং শুধু তাই নয়, শুধু সাংবাদিক নয়, হ্যাঁ, মিডিয়ার সাথে যারা যুক্ত, যারা মিডিয়া ওয়ার্কার্স, মিডিয়া ওয়ার্কার, তারাও এই সমাবেশে তাদের কোনো আপদ বিপদে আমরা পাশে থাকি। হ্যাঁ, আর এই যে মেমোরেন্ডামটা আমরা গভর্নরের কাছে দেব, মানে সেটা বা একই বক্তব্য একই বিষয় নিয়ে, হ্যাঁ, আরেকটা মেমোরেন্ডাম করে, হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট IFJ এবং কমনওয়েলথ হিউম্যান রাইট অর্গানাইজেশন, হ্যাঁ, তাদের কাছে এবং হোম মিনিস্টারের কাছে এইগুলো আমরা পাঠাচ্ছি। হ্যাঁ, এটা আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা, সাংবাদিকদের এবং মিডিয়া কর্মীদের যে নিরাপত্তা, সেটাকে বাড়ানো আমরা সেখান থেকেই করছি। হ্যাঁ, যেহেতু আমরা মানে শুধুমাত্র যে দোষারোপ বা এতে যাচ্ছি, আমরা অনেক বেশি ডিফেন্সিভ এই ক্ষেত্রে। হ্যাঁ, যে আমাদের যে নিরাপত্তা সেটা আমাদেরকেই সুরক্ষিত করতে হবে, এবং সেই জন্যেই কিন্তু আমরা বিভিন্ন ফোরামের কাছে, হ্যাঁ, বিভিন্ন ইনস্টিটিউশনের কাছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, হ্যাঁ, এবং গভর্নরের কাছে আমরা যাচ্ছি। বিগত দিনে আমাদের রাজ্যের যে দুজন, অবশ্যই আমরা এই বিষয়ে আমরা কাজ করব, হ্যাঁ, কারণ এটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং এখানে যারা আছে সবাই সেটা নিয়ে আন্দোলন করেছে। তো আমরা চাইছি যে CBI খুব দ্রুত তার ইনভেস্টিগেশন শেষ করুক, হ্যাঁ, এবং CBI যে এত দেরি করছে এতেও কিন্তু আমরা উদ্বেগ প্রকাশ করছি। আপনার না, তার আগে একটা হয়েছিল, তার আগে হয়েছে সুদীপ স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে একটা মিটিং ডেকেছিল, মিটিংয়ে বিডিও ডিএমদেরও ডেকেছিল। তো কুমারলক মিটিংয়ের আগের দিন সবাইকে এক্সচেঞ্জ করে জানিয়ে দেন মিটিংয়ে আসতে হবে। একটা ক্যাবিনেট ডিসিশন, ক্যাবিনেট মিনিস্টার তার মিটিং বানচাল করে, এটা আমরা একটা নিউজ করি। এটা করার পর চিফ মিনিস্টার বললেন যে এই নিউজটা তো আমার বিরুদ্ধে করলো। আমি কুমারলক করলো ক্যাবিনেট ডিসিশনের অনুযায়ী, কুমারলক ক্যাবিনেট মিনিস্টারকে জিজ্ঞাসা করলেন, ওকে ঘুমারে চেক করে দিল, আপনার বিরুদ্ধে গেলো কী করে? এটা ধরে আমার কোনো নিউজ যাওয়া মানে সরকারের বিরুদ্ধে কোনো নিউজ যাওয়া মানে চিফ মিনিস্টার বিরুদ্ধে যাওয়া। আমি বললাম চিফ মিনিস্টারকে চিন্তা করতে হয়, যখন মুশকিল হয়ে যাবে। সেখান থেকে শুরু হয়েছে রাজ্যের সবচেয়ে বৃহত্তম মদ কেলেঙ্কারি হয়েছে এবছর, বিলাতি মদ কেলেঙ্কারি। 10ই জুন কাগজে বেরিয়েছে, এবং সবচেয়ে যেটা সুখের খবর বা দুঃখের খবর, সমস্ত তথ্যগুলি সাপ্লাই করেছে RSS আমাদের। সে অনুযায়ী আমরা নিউজ করি, এবং দেখা গেল যে মুখ্যমন্ত্রী পরিবারও জড়িয়ে গেছেন। 10 তারিখ নিউজ বেরোবার পরে 11 তারিখ থেকে সন্ধান পত্রিকার কেনাকাটা বন্ধ হয়েছে। আমাদের সেলিং পয়েন্টে এসে অফিসাররা দাঁড়িয়ে আছে, সেলিং পয়েন্টে এসে অফিসাররা দাঁড়িয়ে আছে, কেউ সরকারি কাজ করতে পারছে না। সব হকাররা বলে দিচ্ছে সবাই দপ্তর ঠিকভাবে নির্দিষ্ট হয়েছে। পত্রিকার কেউ না আছে, সেইখানে মণ্ডলগুলি থেকে এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, যাতে কাগজ কেনা বিক্রি বন্ধ। সেই সময় একটি ঘটনা ঘটে। আমাদের কলিগ এক চ্যানেলে রাত 1:30 অবধি প্রচার হতে থাকে, সুবলদেরকে হাতে অ্যারেস্ট করা, স্ক্রোল রাত 1:30 অবধি সেই প্রচার চলে। জানি না পুলিশ কেন অ্যারেস্ট করলো না, এবং পাশাপাশি আইটি সেল থেকেও উৎসাহ শুরু করা হয়।
কয়েকটি সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে এবং এইভাবে হুমকি দিয়েছে যে মুখ্যমন্ত্রী কাজটা করেই ছাড়বে। কোন আইনে কী অপরাধে দেখে দেবেন মুখ্যমন্ত্রী সেটা পরিষ্কার করার না করার ফলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। কেন এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের কোনোদিনই হয়নি। আমি 10 জন চিফ মিনিস্টারকে দেখেছি, কাউকেই শুনিনি এই ধরনের কথা বলতে। কাগজকে টাইপ দেওয়ার জন্য বিজ্ঞাপন দেখুন বন্ধ হয়েছে, আবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশ আবার চালু হয়ে গেছে। কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে প্রকাশ্য সবাই দাঁড়িয়ে দুইবার একই ভাষা উচ্চারণ করে সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দেওয়াতে সারা রাজ্যে তার দলীয় কর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই প্রতিক্রিয়ার সৃষ্টির কারণে কালকে আমবাসায় পরাশর বিশ্বাস নামে সংগ্রাম পত্রিকার সাংবাদিককে রাত 10টা পরে বাড়িতে ঢুকে বেধড়ক পেটানো হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশও যায়নি, পুলিশে বারবার রিকোয়েস্ট করার পরও যায়নি, বরং ফায়ার সার্ভিস থেকে একটি গাড়ি গিয়ে তাকে উদ্ধার করে এনে কোলাই হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাড়ি থেকে তার নিয়ে আসতে তাকে নিয়ে আসা কত বাধা দিয়েছে, দুদিকে বাড়ি ঘেরাও করে বাধা দিয়েছে। এই হুমকির পরে ত্রিপুরায় যে এরকমটা কখনো হয়নি যে সাংবাদিক সম্মেলন করবেন কোনো মন্ত্রী, সেই সাংবাদিক সম্মেলনের পর নজরদারি করবেন চিফ মিনিস্টার। কোনো সাংবাদিক যদি তথ্য জানতে চায় এমন তথ্যরা সরকারের দিতে অসুবিধা হয়, সেই সাংবাদিককে চিহ্নিত করা হয়। আমাদের এখানে উপস্থিত আছেন এমন 2-1 সাংবাদিক যাদেরকে চিহ্নিত করে আমাকে বলেছে এদের সঙ্গে আপনি ছেড়ে দিন, এদেরকে রাখবেন না। কেন রাখবেন না? এরা সরকার বিরোধী কথাবার্তা বলছে। আমাকে বুঝিয়ে বলতে সরকার বিরোধী কী কথা বলে না, সরকার যেগুলি প্রবলেম আছে এগুলি নিয়ে প্রশ্ন করে। সাংবাদিকের কাজটা তো এটা প্রশ্ন করে না, এদেরকে আপনি ইয়ে দেবেন না, গুরুত্ব দেবেন। আমার গুরুত্ব নিয়ে তারা পত্রিকা করতে আসছে না বা সাংবাদিকতা করতে আসছে না। এই তখন থেকে খোঁজকাজ চলছিল। এই রাজ্যে কোনোদিনই গত 50 বছরে কোনো কাগজের বিরুদ্ধে সরকার প্রেস কনফারেন্স করে সেই কাগজের গোষ্ঠী উদ্ধার করেছেন, পাশাপাশি দলও এই কাজ করেছে। এই রাজ্যে অতীতে কোনোদিন ঘটেনি। মাঝে দৈনিক সমাজের এক সাংবাদিক দিবাকর একটি প্রশ্ন করেছিল জনপরিবহন নিয়ে। এই প্রশ্ন করার জন্য তাকে হ্যাকেল করা হয়েছে এবং গণমাধ্যমে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা নানাভাবে কুৎসা করে। কোনো সরকার এর আমলেই এইভাবে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা কুৎসা প্রচার করতে দেখা যায় এবং এইসব কুৎসা প্রচারে মুখ্যমন্ত্রী দপ্তর নিজে জড়িত। একটা সরকারি তরফে আইটি সেল করা হয়েছে, যাকে খুশি তখন তাকে জয় করবে এবং অধিকাংশই কুৎসা মিথ্যা প্রচার করে। স্তম্ভগুলোকে এই স্তম্ভটাকে ধ্বংস করার জন্য এগুলো হচ্ছে। একটা টিভি চ্যানেল সেখানে নেই, তার কাগজে কি একটা নিউজ বেরিয়েছে আর তার চ্যানেলে এটা নিয়ে সাংবাদিক সম্মেলন। একদিকে পার্টি সাংবাদিক সম্মেলন, অপরদিকে মন্ত্রী কতনাথ সাংবাদিক সম্মেলন। সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারের যদি মনে করে ভুল হয়েছে অনায়াসে সরকার একটা প্রেসিডেন্ট দিতে পারে, যেটা নিয়ম একটা সংশোধন দিতে পারে। আমার পছন্দ হলে একটা ঠিক আছে ভুল করতে দিই, যদি সংবাদপত্র বা সংবাদ মাধ্যম সেটা প্রচার না করে আদালত আছে
500, 501, 502, 503 তারাই মামলা করছে, কিন্তু এইগুলি ধার দ্বারা হচ্ছে না। এইগুলি বাদ দিয়ে সরকার নিজেরই অ্যাকশন নেওয়ার পথে এগিয়ে চলছে। এই কোভিড সিচুয়েশন নিয়ে এই দেশের 3000-এর মতন টাইটেল বন্ধ হয়ে গেছে। সব কয়টি রাজ্য সরকার কোভিড সিচুয়েশনের কাগজগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে। আমরা বারবার চিঠি দিয়েছি ত্রিপুরা নিউজ প্রেস সোসাইটি থেকে, যে এই রাজ্যের সবচেয়ে খারাপ অবস্থা হল সংবাদপত্র শিল্পে, সংবাদ মাধ্যম শিল্পে। আমাদের কিছু আর্থিক প্যাকেজ 3বার চিঠি দেওয়া হয়েছে। একটি চিঠি উত্তর মেলে, সাহায্য তো দূরের কথা, একটি চিঠি উত্তর মেলেছে। আগরতলা প্রেস ক্লাবকে চিঠি দিয়ে জানানো হলো 10 জন সাংবাদিক বাছাই করে দিতে, তাদেরকে সরকারি পদটা দেওয়া হবে। প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি মিটিংয়ে বসে 10 জন সাংবাদিকের নাম চূড়ান্ত করে পাঠানো। সেই যে গেল 2 বছর আগে আর টাকা দেবে, একজন সাংবাদিক আবাসন পান, আবাসন দেওয়া হবে, সেই জমি এখনো রয়েছে। কথা ছিল 5টা নিউজ এজেন্সিকে আমরা এক জায়গায় নিয়ে, 10 লাখ টাকা নিউজ সোসাইটি দেওয়া ছিল। আমরা 18 করে যে নতুন বিল্ডিং হয়েছে সেখানে 5টা জমি, 5টা নিউজকে একসাথে মুখ্যমন্ত্রী রাজি হলেন। রাজি হয়ে তার ওএসডিকে নির্দেশ দিলেন, সেই কাজটা করেন। 2.5 বছরই পেরিয়ে গেল, কাজটা হলো। একটি মাত্র কাজ হয়েছে, সেটা আমরা আমাদের যে পত্রিকা বিক্রেতা ভাইরা আছে, হকাররা আছে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। কেউ ফুলন ভট্টাচার্য আমাদেরকে সাহায্য করেছেন, না হলে হয়তো এটাও হতো না। চেষ্টা ছিল এবং মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে সেই চেষ্টার কথা ঘোষণা করেন। হ্যাঁ, শুধু আমি অনেকগুলি ঘটনা এখানে বলি নাই, পিটিআইকে উঠিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়ে ঘর ছেড়ে দেওয়া। আমাদের যারা 2 জন সাংবাদিক যারা ইয়েতে আবাসনে, সরকারি আবাসনে ছিলেন, তাদের দিকের নামে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। একটা লোক এইখানে প্রেস ক্লাবে এসে বসে, শহীদ স্তম্ভে এসে বসে, সংবাদপত্রের স্বাধীনতার পাশে উনি থাকবেন বলে দাঁড়াচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই রাজ্যের সংবাদ মাধ্যমের স্বাধীনতা উনি কেড়ে নিয়েছেন, সবটাই কেড়ে নিয়েছেন। কোভিড নিয়ে যদি কোথাও কারোর বল থাকে তো সরকার সংশোধনী দিক, কোভিড আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেই, কিন্তু না, ব্যবস্থাটা উনি নেবেন অথবা দলগতভাবে নেবেন, যারা গণতন্ত্রের কোনো অধিকার নয়। মত প্রকাশের স্বাধীনতা এই দেশের সংবিধান আমাকে দিয়েছে, আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21। চিফ মিনিস্টারের সমালোচনা করুন, পরদিন পুলিশ তুলে নিয়ে আসবে। চিফ মিনিস্টারের আইটি সেল থেকে সমালোচনা করুন, 1000বার কমপ্লেন করেন, পুলিশা করেন, তদন্তও করেন। এই রাজ্যে গণতান্ত্রিক অবস্থান। আমি বিষয়টি আমার অভিজ্ঞতা যেটুকু আছে এটুকু আপনাদের জানালাম। এখন আপনারা বলুন কারো কী অভিজ্ঞতা বা এই পরিস্থিতিতে আমাদের কী করা উচিত। দিকে ছিলাম, প্রত্যেকে একটা কম্পিটিশন আছে, সংবাদপত্রের সাথে একটা সংবাদপত্রের কম্পিটিশন আছে। আমরা কিন্তু প্রতি সপ্তাহে এই সম্পাদকদের বাড়ি ঘুরে ঘুরে কোনো সমস্যা নেই, আমরা করতে পারছি সিদ্ধান্ত নিই, কিন্তু আজকে সেটা আমাদের করতে গেলেই বাধা আসছে, নানা হুমকি দেওয়া হচ্ছে, বিজ্ঞাপন কেটে দেবে, চ্যানেল কেটে দেবে, এই ধরনের হুমকি। আজকে সকালেও কোনো একজনকে চ্যানেল কেটে দেবে বলে হুমকি দিচ্ছে। এটা আমার অভিজ্ঞতা, আমি বললাম। আর যেন কারো
অভিজ্ঞতা থাকে এরকম বলতে পারেন? এটা আমরা কারো ব্যক্তিগত সমস্যা নিয়ে এখানে আসিনি। আমারও অনেক কিছু বলার ছিল ব্যক্তিগত, সেগুলো আমি বলতে চাই না। সমষ্টিগতভাবে আমাদের যে লস হচ্ছে, আমরা যেই কঠিন পরিস্থিতি এবং অবিচারের সম্মুখীন হচ্ছি, তো সেই ব্যাপারে আমরা সবাই মিলে কথা বলে আমরা কি রাস্তা বের করতে পারি, এই অবস্থা থেকে কিভাবে আমাদের উত্তরণ ঘটা সম্ভব, হ্যাঁ, আমার মনে হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কীভাবে খবর করছে এর জন্য ইতিহাস ক্ষমা করবে। আমি একজন সাংবাদিক হিসেবে বলতে চাই যে কোভিড পরিস্থিতি নিয়ে আমরা ঠিকভাবে খবর প্রকাশ করতে পারছি না। সংবাদ মাধ্যমে এবং সংবাদপত্রে এর থেকে আরও অনেক বেশি খবর আমাদের প্রকাশ করার কথা ছিল, এবং সেটা হচ্ছে আমাদের জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা। হ্যাঁ, সেই কাজটা মানুষের কাছে আমরা যে কমিটমেন্ট দিয়ে এসেছি যে আমরা তোমাদের কথা লিখব, তোমাদের দুর্দশার কথা লিখব, যেটা আমাদেরও দুর্দশার কথা, সেটা আমরা লিখতে পারছি না। কেন পারছি না? কারণ সুবলদা সেটা বলেছেন যে সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। কেন সেটা করা হয়েছে? সেটা করা হয়েছে যে কি হচ্ছে, সরকার কি করছে, অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, হ্যাঁ, যে কোনো সরকার জনগণের কাছে দায়বদ্ধ, হ্যাঁ, সেটা জনগণকে জানতে দেওয়া হয়, এবং এর জন্যেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজকে এই ডিজিটাল যুগে কিন্তু সব কিছু ট্রান্সপারেন্ট, মানুষ কিন্তু সব কিছু জানতে পারার অধিকার থাকা উচিত, তো সেটা নেই। কাজে আমি বলবো যে কোভিড পরিস্থিতির রিপোর্টিং করার জন্যে মুখ্যমন্ত্রী এত রাগান্বিত হয়েছেন, আমি সেখানে দাঁড়িয়ে বলছি যে আমরা আমাদের যে মানুষ মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, মানুষ হাসপাতালে যদি কাউকে ভর্তি করে দেওয়া হয়, হ্যাঁ, তার বাড়ির লোকটা কি হচ্ছে জানতে পারছে না, হ্যাঁ, হাসপাতালের রোগীদেরকে খাবার পৌঁছে দিতে পারা যাচ্ছে না, অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে মাঝরাতে, হ্যাঁ, সেখানে একজন স্বেচ্ছাসেবক ইঞ্জিনিয়ার গিয়ে সে লাইন ঠিক করছে, এরকম অবস্থা। তো সেই রকম জায়গায় আমরা কিন্তু এই পরিস্থিতিকে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পারছি না, তুলে ধরছি, এতেই কিন্তু আমরা ওনার রোষানলে পড়ে গেছি। তো উনি বলছেন যে ইতিহাস ক্ষমা করবে। আমি জানি না, ইতিহাস আমরাও একটু পড়েছি, সংবাদপত্রের ইতিহাসও পড়েছি, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েছি, হিটলারের ইতিহাস পড়েছি, মুসোলিনির ইতিহাস পড়েছি, হ্যাঁ, এর আগে নেপোলিয়নের ইতিহাস পড়েছি, এবং প্রাগৈতিহাসিক যুগে মানুষ কেমন ছিল, আস্তে আস্তে মানুষের কীরকম বিবর্তন হয়েছে, ওইসব ইতিহাস আমরাও একটু পড়েছি। কাজে যাই হোক, ইতিহাসের কাছে নয় ব্যাপারটা ছেড়ে দেওয়া গেলেও যে ইতিহাস ক্ষমা করবে না, কিন্তু সঙ্গে সঙ্গে উনি যখন বলেন যে আমিও ক্ষমা করব না, আমি বিপ্লব দেব, ওদেরকে ক্ষমা করব না, এবং আমি এমন একজন মানুষ, আমি যা বলি, হ্যাঁ, তা আমি করে থাকি। তো উনি কীরকম মানুষ আমার ততটা জানা নেই, কিন্তু আমি জানি যে সংবাদ মাধ্যম, সাংবাদিকরা যখন সংগঠিত হয়, হ্যাঁ, কেউ কিন্তু তাদেরকে পরাভূত করতে পারে না, কারণ এই সংঘ শক্তি একটা বিশাল বড় শক্তি। একজন সাংবাদিককে মেরেও ফেলা যায়। হ্যাঁ, গত 24 ঘন্টায় 2 সাংবাদিককে সাংঘাতিকভাবে আক্রমণ করা হয়েছে, নাক দিয়ে রক্ত ঝরেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। হ্যাঁ, হয়তো আমরা আইনি যে সমস্ত রেড্রেসগুলো পাওয়ার কথা সেগুলো আমরা পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু একটা কমিউনিটিকে মেরে ফেলা যাবে না। হিটলার পারেননি, মুসোলিনি পারেননি, ইন্দিরা গান্ধী পারেননি, কেউ পারবে না। হ্যাঁ, এটা ঘটনা, এবং শেষ পর্যন্ত কিন্তু সাংবাদিকদের জয় হবে। যখন সুপ্রিম কোর্টের জাজেসরা সমস্যায় পড়েছিলেন, কার কাছে গিয়ে কথা বলেছিলেন? সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। যারা আমাদেরকে ন্যায় বিচার করে, তাদের প্রতি যখন অন্যায় হয়, তারা কিন্তু সাংবাদিকদের কাছেই এসেছিল। কাজে যারাই সমস্যায় পড়ে, সেটা ডাক্তাররাই হন, ইঞ্জিনিয়াররাই হন, তারা কিন্তু সাংবাদিকদের কাছেই কথা বলে। সাংবাদিকদের কাছে কথা বলা মানে জনগণের কাছে কথা বলা। হ্যাঁ, কাজেই এইরকম যখন অবস্থা, আমার মনে হয় আমাদের সবার সংঘবদ্ধ হতে হবে। আমরা অনেকবার বিভিন্ন সময়ে এক জায়গায় মিলিত হয়েছি, আমরা সংঘবদ্ধ হয়েছি। আমার মনে হয় এখান থেকে আমাদের একটা রাস্তা বের করতে হবে,
যে আমাদের যে সাংবাদিকদের যে সাংবিধানিক অধিকার আছে, হ্যাঁ, সেটাকে যাতে আমরা সুরক্ষা করতে পারি, আমরা রক্ষা করতে পারি, তার যাতে সুরক্ষা দেওয়া যায়, সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। সমস্ত সাংবাদিকদের, সেখানে মালিক হোক, হ্যাঁ, ওয়ার্কিং জার্নালিস্ট হোক, এডিটর্স হোক, হ্যাঁ, সবাই আমরা এক জায়গায় এসেছি এবং বিভিন্ন সময়ে আমাদের প্রতি মুখে আর ছবি রোজ ওঠেনি, মুখে একটা গ্রোথ তৈরি করে যত আক্রমণ হয়েছে এটা তো ডজন ডজন, মানে সীমার বাইরে, মানে কি বলবো আমি, ডেলি দেশের কথায় তো আমরা মানে কি তার অল্প সামান্য কিছু মাত্র প্রকাশ করতে পেরেছি। আমাদের সাংবাদিকরা আক্রান্ত, এই জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। হ্যাঁ, এমনকি হাসপাতাল থেকে বের করে আনতে হয়েছে যে হাসপাতালের নিরাপত্তা নেই। এই বললাম আপনাদেরকে শুধু। আমাদের অনেক সাংবাদিক আছেন যারা এলাকা ছাড়া, বাড়িঘর ছাড়া এখন আক্রান্ত হচ্ছেন এবং প্রতিনিয়ত হুমকির মধ্যে আছেন। আমাদের একজন মহিলাও আছেন, আমি বলতে পারছি না আপনাদেরকে ফোনে। হ্যাঁ, এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের ডেডিকেশনতা রয়েছে। সংক্ষেপে বলছি, সাংবাদিক, আমাদের হকার, এজেন্ট, এমনকি পাঠকরাও, আমি অন্য বেশি দূর যেতে হবে না, ডেলি আগরতলা শহরেরই কয়েকটা এলাকার কথা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিতে পারি যে এইসব এলাকায় মানে পত্রিকা যেতেই পারে না, নিতেই পারবে না কেউ। আমি একটা ঘটনার কথা আপনাদের বিলোনিয়াতে আমাদের পত্রিকা অফিসের একজনে বাড়িতে যাচ্ছে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে আপনার কয়েকখানা পত্রিকা আমরা নিয়ে যাচ্ছে, নিয়ে আপনার বিলি করে একটা প্রকাশ্যে বিলি করতে হবে। ওদের যে কোনো একজন ফলো করেছে, ফলো করার পর কি বলছে, এই একটু বেরিয়ে দেশে কথা, হ্যাঁ, ব্যাগ বের করো। তখন সে বলছে যে না, আমি তো বাড়ি যাচ্ছি। আরে কি বাড়ি যাচ্ছে, তুমি ব্যাগ বের করো। সে ব্যাগ ফেলে কোনো পান নিয়ে আপনার পালিয়েছে, বুঝলেন, পেছন থেকে তাকে ধাওয়া করে যাচ্ছে। যাই হোক, এটা গাড়িতে উঠে তা নিয়ে তার প্রতি সমর্থন জানাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, দুবার বৃষ্টিতে ভিজে, প্রথমবার বেরিয়েছি, বৃষ্টিতে ভিজেছি, ফেরত গেছি, আবার এসেছি, তবে আমার গাড়ি পড়ে গেছে ড্রেনে, ওখান থেকে হেঁটে আমি এখানে এসেছি। আমি এই কথাটা এর জন্য বললাম, এক নম্বর হচ্ছে আমার দেরি কেন হলো সেটা বোঝাবার জন্য, সেকেন্ড হচ্ছে সকালবেলা আমি অনেককেই ফোন করেছি, কারোর হঠাৎ করে মাসিমা অসুস্থ হয়ে গেছে, কারোর বা হঠাৎ করে জ্বর এসছে, বা কারোর বা অন্য কোনো সমস্যা আছে। আমি কিন্তু যেখানে যেখানে আগুন দেখেছি আমার জীবনে, সেই মানে হিন্দি গানের মতো আর কি, পতঙ্গার মতো আমি সেদিকে ধাবিত হয়েছি চিরকাল। সেটা সমীর বাবুর আমলেই হোক, মানিক বাবুর আমলেই হোক, আর বিপ্লব বাবুর আমলেই হোক। এমনি কোনো আন্দোলন নেই যে সমীর বাবুর আমলে আমি করিনি, তখন বয়স অনেক কম ছিল। মানিক বাবুর আমলের শেষ দিকে সরাসরি আন্দোলনে ছিলাম, আজকেও আন্দোলনে আছে। কোনো কম্পার্টমেন্টালাইজড চিন্তার দ্বারা আমি প্রভাবিত নই এই কারণে, কারণ আমি প্রথম এবং প্রাথমিক শর্ত হিসেবে রাখি আমি একজন সাংবাদিক, এবং সাংবাদিকের স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হবে সেটাই আমার কাছে প্রধান কথা। আমি কোন কম্পার্টমেন্ট থেকে এলাম, কোন ফিলোসফির দ্বারা আমি আক্রান্ত, আমি সেটা কখনোই বিচার করিনি। দ্বারা আমরা পরিচালিত হই বা প্রভাবিত হই তা বৃহত্তর ক্ষেত্রে হই। ক্ষুদ্রতর অর্থে যখন কোনো সাংবাদিক আহত হন, আক্রান্ত হন, বা সংবাদ মাধ্যম আক্রান্ত হন, একজন সাংবাদিক হিসেবে তার পাশে দাঁড়ানোটাই আমি প্রধান কর্তব্য মনে করি। সেখানে গেরুয়ারা ক্ষমতায় আছে না লাল ক্ষমতায় আছে সেটা আমার কাছে বিচার্য কোনো সময় ছিল না, আজকেও নেই, আগামী দিনেও থাকবে না। কারণ এটা আমাদের শেষ মিটিং নয়, অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, আগামী দিন আরও ভয়ঙ্কর সরকার ক্ষমতায় আসতে পারে। একটা সময় অবধি আমি, আপনারা আমাকে মার্জনা করবেন, আমি একটু অতি কথনে হয়তো দুষ্ট হব, কারণ কথাগুলি বলতে হবে তো, লোকজন দেখলে একটু কথা বলার ইচ্ছেও বেড়ে যায়। আমরা তো, আমি সুবলদা এবং কয়েকজন খুব 4-5 জন নিয়ে মিটিং করেছি বেশ কিছুদিন আগে পর্যন্ত, আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছে।
এটা আমাদের কিছুটা পুলকিত করছে, কিছুটা উদ্বেলিত করছে, বেশি কিছু বলার জন্য আর কি। তা থেকে বলছি যে রাষ্ট্রশক্তির জাত বিচার করবেন না। আপনারা সাংবাদিক আমার চেয়ে অনেক ভালো বোঝেন, অনেকে আমার চেয়ে অনেক বেশি সময় ধরে এই ক্ষেত্রে কাজ করছেন। যদি ওই জায়গাটা আমরা তৈরি করতে পারি যে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সাংবাদিক, আমলটা যাই হোক না কেন, সাংবাদিকের স্বার্থ যখনই ক্ষুণ্ণ হবে তখন আমরা সবাই ঠিক এমনি করে ঘর বোঝাই করে বসবো, তাহলে বোধহয় সত্যিকারের অর্থে ত্রিপুরা রাজ্যের সঠিক অর্থে জয়ন্ত যেটা বলল, ফ্রিডম অফ স্পিচ সরাসরিভাবে ফ্রিডম অফ ইনফরমেশনের সঙ্গে যুক্ত, সেই ইনফরমেশনটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। রাজপথ ধরে রামদা খুলে চিৎকার করতে করতে আসে, কখনো সাইলেন্টলি মেরে দেয়। কার দোষ বেশি কার দোষ কম সেটা যারা বিজ্ঞজন তাদের কাছে বিচার্য, কিন্তু আমার কাছে প্রথম কথা হচ্ছে খুন হওয়াটা, রক্ত ঝরাটাই সাংবাদিকের প্রথম এবং শেষতম বিচার্য বিষয় হওয়া উচিত। আপনারা আজকে যাদের কথা বললেন, সমীরদা বললেন দেশের কথা, সাংবাদিক আক্রান্ত হয়েছে, আমাদের সাংবাদিকও আক্রান্ত হয়েছে এই বিষয়ে, বাম আমলেও আক্রান্ত হয়েছে। সারা ত্রিপুরা রাজ্য জুড়ে আমাদের সাংবাদিককে বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ আমাদের আজকের ফরিয়াদে লিখতে পারবে। বামপন্থী প্রত্যেককে বলে দেওয়া হয়েছে কেউ যেন কোনো আর্টিকেল না লেখে। আজকের ফরিয়াদের কথা বলছে, আপনারা প্রত্যেকের নিজের কথা বললেন, আমি আমার নিজের কথা একটু বলে দেওয়া হয়েছে। অত্যন্ত বাজেভাবে লেবেল করা হয়েছে আজকের ফরিয়াদকে, প্রাইম ফোকাস, সৃষ্টি চ্যানেল দিয়ে প্রাইম ফোকাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো চক্রান্তে কেউ কম যান না, কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় কালকে যদি সুবলদাও যান বা যে কেউ যান হয়তো তাই করবে। আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, এই আলোচনার সভাটা যদি সত্যিকারের অর্থে নিরপেক্ষতা বলতে কোনো কিছু নেই অনেকেই বলেন, আবার আছেও, সেটা যুক্তিতর্কের ব্যাপার, ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি বলছি আমরা আমাদের স্বার্থে সাংবাদিক বা সংবাদ মাধ্যম যদি উনি উৎসাহ প্রচারক না হন, যদি সত্যিকার অর্থে সংবাদ মাধ্যম করতে এসে থাকেন, তবে তার পাশে আমাদের চিরকাল দাঁড়ানো উচিত, সেটাকে মাথায় রাখা উচিত। আমরা বোধহয় প্রথম থেকেই পক্ষপাত দুষ্ট, আগে আমি বলছি সংবাদ মাধ্যম, আমরা আমাদের সুবিধাজনক অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদটা করি, সেটা প্রধান হয় না আমি কোন ধর্মের লোক সেটা প্রধান নয়। আমি আবার পত্রিকা অফিসে এটা বলে দিই যে ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক বিশ্বাসের চটি জুতোটা বাইরে খুলে দয়া করে প্রবেশ করবেন আমার সংবাদ মাধ্যম। সেক্ষেত্রে মানিকবাবু বিরোধী দলের নেতা হয়ে কোনো কাগজকে যখন বলে দেন নিকৃষ্ট, তখন সেটা আমার কাছে ভালো মনে হয় না, কারণ উনি বহু বছরের অভিজ্ঞ একজন মানুষ, একজন প্রাজ্ঞ মানুষ এই রাজ্যের। ওনার কাছে এই দায় বর্তায়নি কোনো কাগজকে প্রকাশ্যে নিকৃষ্ট বা উৎকৃষ্ট বলা। তেমনিভাবে বিপ্লব বাবুর এই অধিকার কোনোভাবেই জন্মায় না। উনি যে ভাষায় উনি এই কথাটা বলেছেন, ইতিহাসকে সাক্ষী রেখে, এটা কোনো মতেই কাম্য নয়। আমরা তখনও প্রতিবাদ করেছি, রাস্তায় নেমে গ্রেপ্তার হয়েছি, এখনো প্রতিবাদ করবো, গ্রেপ্তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আজকের পরিবার। আমি ব্যক্তিগতভাবে পাশে চলে এসেছি সরকারি চাকরি করা সত্ত্বেও, আজকেও থাকবো। আজকে আমি তো আরো বেশি করে থাকবো, তার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু তার আগে এই বিচারটাও হওয়া উচিত সবার, যে আমরা আগামী দিনও একসাথে থাকবো কিনা, না আজকের মতো একটা সুযোগ সুবিধা তুলে নিয়ে আগামী দিন আমাদের এখানে দেখা যাবে যদি মানিকবাবু ক্ষমতায় আবার আসেন, তখন হয়তো মানে অন্যান্য সাংবাদিকরা থাকবেন, আপনারা আমার কয়েকজন হতে থাকবেন না। আমার ক্ষেত্রে আমি যেহেতু কমন ফ্যাক্টর অলওয়েজ, আমি এই প্রশ্নটা তুলতেই পারি। আমি সেটা বলছি, আবারও বলছি, যদি সত্যিকারের অর্থে ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের দুর্দশা দূর করতে হয়, সংবাদ মাধ্যমের দুর্দশা দূর করতে হয়, সমস্ত বায়াস ত্যাগ করে, সমস্ত পক্ষপাত ত্যাগ করে দুঃসাহসীর মতো একটা প্ল্যাটফর্মে সবাই আসার প্রতিজ্ঞা করে,
তাহলে হয়তো সেটা করা সম্ভব হবে। এই কিছুদিন আগেও সুবোধার নেতৃত্বে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি আমরা করছি, আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে। মিটিংয়ে অনেকেই ছিলেন, সই করার প্রশ্ন যখন এসছে অনেকেই পালিয়ে গেছে। আমি সুবোধাকে সামনে রেখে বলছি